একের পর এক ব্যর্থ প্রচেষ্টার পর অটোমানরা অবশেষে 1453 সালে কনস্টান্টিনোপল দখল করে। তবে এতে কিন্তু তাদের অভিযান থেমে থাকে না। এরই মাঝে খ্রিস্টান এবং মুসলিম বিশ্বে নতুন কিছু শক্তির আবির্ভাব ঘটে, যারা তাদের এই অগ্রগতি রুখতে কিংবা আধিপত্যের এই লড়াইয়ে তাদের পথে বারবার বাধা হতে থাকে, যার কারণে সুলতান দ্বিতীয় মেহমেদকে একই সাথে একাধিক ফ্রন্টে শত্রুর মোকাবেলা করতে হয়। কনস্টান্টিনোপলের পতনের সাথে সাথেই সুলতান দ্বিতীয় মেহমেদ সেখানে তার রাজধানী স্থানান্তর করেন। এদিকে সার্বিয়ার শাসক ডুরাড ব্রাঙ্কোভিচ খাজনা প্রদানে আপত্তি জানায়। তাছাড়া কনস্টান্টিনোপল অভিযানেও তার ছিল না কোনো ভূমিকা, যার কারণে মেহমেদ তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে 1454 সালে তার বিরুদ্ধে একটা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। 30,000 সৈন্য সম্বলিত মেহমেদের শক্তিশালী এই বাহিনীকে সার্বিয়াতে তেমন কোনো প্রতিরোধের সম্মুখীন হতে হয় না। শীঘ্রই রাজধানী স্মেডেরোভ অবরোধ করা হয়, কিন্তু অটোমানদের পুরনো প্রতিপক্ষ ট্রান্সলভানিয়ার ভয়ডোড এবং হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর নেতা জন হুনিয়াদি 30,000 সৈন্যের বিশাল বহর নিয়ে এ সময় কাছাকাছি অবস্থান করছিলেন। তিনি সুলতানকে তার অভিযান বন্ধ করতে বাধ্য করেন। মেহমেদ তার সেনাবাহিনীকে যতটা সম্ভব যুদ্ধ এড়ানোর নির্দেশ দিয়ে সেই এলাকায় রেখে আরও সৈন্য নিয়ে আসার উদ্দেশ্যে কনস্টান্টিনোপলে ফিরে আসেন। হুনিয়াদির বাহিনী এবং ডুরাডের বাহিনী মিলে একত্রিতভাবে অক্টোবরে ক্রুশেভাকের কাছে একটা স্থানে অটোমান বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। এমনকি এই যুদ্ধে তারা বিজয়ও অর্জন করে। যেহেতু তখন তাকে বাধা দেওয়ার মতো সেখানে আর কেউ ছিল না, তাই হুনিয়াদি অটোমানদের এলাকাতে প্রবেশ করে ভিদিনকে বরখাস্ত করে। এরপর সে তার ঘাঁটি বেলগ্রেডে ফিরে আসে। মেহমেদ এটা জানতেন যে দানিউব নদীর দক্ষিণে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গেলে বেলগ্রেড তাকে দখল করতে হবেই। এই উদ্দেশ্যে 1456 সালের গ্রীষ্মের সময় একটি নতুন অভিযান পরিকল্পনা করা হয়। খুব সম্ভবত এই অভিযানের ব্যাপারে হাঙ্গেরির শাসনকর্তারাও আন্দাজ করতে পেরেছিলেন, কেননা একই সময় অটোমানদের বিরুদ্ধে একটি ক্রুসেড পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভ্যন্তরীণ নানা দ্বন্দ্বের কারণে হাঙ্গেরিয়ানরা তাদের এই অভিযান শুরু করতে ব্যর্থ হয়। জুন মাসে উসমানীয় সুলতানের বাহিনী বেলগ্রেডের কাছাকাছি আসে। বেলগ্রেডের কৌশলগত গুরুত্ব ছিল অনেক, কেননা দানিউব নদী এবং সাফো নদীর মিলনস্থলে ছিল এর অবস্থান। এটা হাঙ্গেরির দক্ষিণ সীমানা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দুটি বিশাল প্রাচীর এবং তাদের পেছনে বিরাট এক প্রাসাদ। ইউরোপের সবচাইতে সুরক্ষিত দুর্গগুলোর মধ্যে এটি ছিল একটি। বেলগ্রেডে ছিল 7,000 সার্বো হাঙ্গেরিয়ান গ্যারিসন বাহিনী, যার নেতৃত্বে ছিল হুনিয়াদির ছেলে লাজ্জলো এবং তার ব্রাদার ইন ল মাইকেল। অন্যদিকে অটোমানদের সৈন্য সংখ্যা ছিল 50,000 থেকে প্রায় 1 লক্ষের আশেপাশে। মেহমেদ তার আনাতোলিয়ান সৈন্যদের রাখেন বাম দিকে এবং ইউরোপীয় বাহিনীকে রাখেন ডান দিকে, আর তার প্রহরীদের রাখেন কেন্দ্রে। তার 300টি কামানের বেশিরভাগই ছিল ডান দিকে। তিনি দানিউব নদীকে অবরুদ্ধ করতে তার 200টি জাহাজ শহরের উত্তর দিকে পাঠান। অটোমানরা 29 জুন বেলগ্রেডের দেয়ালে গোলাবর্ষণ শুরু করে। যদিও এতে সামান্যই ক্ষতি হয়েছিল, কিন্তু এটা ছিল যুদ্ধের সবেমাত্র শুরু। হুনিয়াদি নতুন সৈন্যদের নিয়োগ দিচ্ছিলেন। ঠিক এমন সময় তিনি জানতে পারেন মেহমেদ বেলগ্রেড আক্রমণ করেছেন। সে সময় তার কাছে প্রায় 50,000 সৈন্য থাকলেও তাদের মধ্যে মাত্র 10 থেকে 15,000 সৈন্যই ছিল পেশাদার, আর বাকিরা ছিল সাধারণ শ্রমজীবী মানুষ। হাঙ্গেরিয়ানদের 200টি জাহাজ বিশিষ্ট একটা নৌবাহিনী ছিল, যেটা কিনা 14 জুলাই বেলগ্রেডে পৌঁছায়। অটোমানরা শত্রুদের এই নৌবহরের ব্যাপারে জানতই না, যার কারণে তারা এক প্রকার অপ্রস্তুত অবস্থাতেই ধরা পড়ে যায়। হুনিয়াদের নৌবাহিনী বেশ কয়েকটি ভারী জাহাজ ডুবিয়ে দেয় এবং প্রায় 30টির মতো ছোট জাহাজকে আটক করে। ফলে অটোমানদের নৌবাহিনী এই যুদ্ধে আর কোনো ভূমিকাই রাখতে পারে না। হুনিয়াদি কিছু সৈন্য নিয়ে শহরে প্রবেশ করে এবং সাথে করে কিছু খাবার সামগ্রীও নিয়ে আসে। অটোমানরা এদিকে তাদের আক্রমণ অব্যাহত রাখে। তাদের নৌবাহিনীর ভারী ক্ষয়ক্ষতির পর আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে এবং 21 জুলাই প্রাচীরের বিভিন্ন স্থানে ফাটল ধরতে শুরু করে। সুলতান তার সৈন্যদের শহরে প্রবেশের নির্দেশ দেন। হুনিয়াদের সৈন্যরা শহরের প্রবেশপথ থেকে দূরে সরে আসতে বাধ্য হয়, কিন্তু সে সময় সেখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যা বাকি অটোমান সৈন্যদের শহরে প্রবেশে বাধা দেয়। এর ফলে প্রায় ৫,০০০-এর মতো অটোমান সৈন্য শহরের ভেতর এক প্রকার আটকে পড়ে, যার কারণে জয়লাভ ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। তারা শহরের দ্বিতীয় স্তরে একটি টাওয়ার তাদের নিয়ন্ত্রণে প্রায় নিয়েই ফেলেছিল, কিন্তু এমন সময় সার্বিয়ান সৈন্যদের সর্বাত্মক প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত আর সফল হতে পারে না। তাদের বেশিরভাগকেই শহরের ভেতর হত্যা করা হয়। পরের দিন এই যুদ্ধ এক অপ্রত্যাশিত মোড় নেয়। হাঙ্গেরিয়ানদের একটি দল অটোমান শিবির লুট করার সিদ্ধান্ত নেয়। মেহমেদ তার সিপাহী অশ্বারোহী বাহিনীকে আদেশ দেয় সেই দলটিকে প্রতিহত করার, কিন্তু শিবিরের মধ্যে অবস্থান করায় অশ্বারোহীদের পর্যাপ্ত নড়াচড়া করারই জায়গা ছিল না। তাই তারা সেই হাঙ্গেরিয়ান লুটেরাদের প্রতিরোধ করতেও ব্যর্থ হয়। আর এটা দেখে হুনিয়াদির অন্যান্য সৈন্যরাও এই আক্রমণে যোগ দেয়। পোপের দূত জন অফ ক্যাপিস্ট্রানো তার কয়েক হাজার যোদ্ধাদের নিয়ে জাহাজে করে সাভা নদী পার হয়ে অটোমান সেনাবাহিনীর বাম দিক আক্রমণ করে। সুলতানের সৈন্যরা আকস্মিক এই হামলার জন্য অপ্রস্তুত ছিল, বিধায় তাদের অনেকেই আতঙ্কে পালাতে শুরু করে। মেহমেদ এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি আহত হলে তাকে সেখান থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় এবং এই ব্যর্থ অভিযানে অটোমানরা প্রায় ২০,০০০-এর মতো সৈন্য হারায়। হুনিয়াদি তাদের তাড়া করতে চান, কিন্তু শীঘ্রই তার সৈন্যদের মাঝে একটা মহামারী ছড়িয়ে পড়ে। এতে হুনিয়াদির হাজার হাজার সৈন্য, এমনকি সে নিজেও মৃত্যুবরণ করে। তবুও এই শোচনীয় পরাজয় এবং বেলগ্রেড দখলে ব্যর্থতা অটোমানদের ইউরোপ অগ্রযাত্রার গতি কয়েক দশক পিছিয়ে দেয়। যদিও অটোমানরা কিছুটা দুর্বল হয়ে পড়ে, তবুও তারা সার্বিয়ার স্বৈরশাসককে পরাজিত করতে সক্ষম হয় এবং বসনিয়ার রাজাকে খাজনা প্রদানে বাধ্য করে। ১৪৬০ সালে তারা মরিয়াতেও স্বৈরশাসনের অবসান ঘটায় এবং গ্রিসের অধিকাংশ এলাকা তাদের সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর তাদের পরবর্তী টার্গেট হয় ট্রেভিজন্ট সাম্রাজ্য। সম্রাট ডেভিড ট্রেভিজন্ট আক্রমণের প্রায় সাথে সাথেই আত্মসমর্পণ করে ফেলেন এবং এইভাবেই ১৪৬১ সালে রোমান সাম্রাজ্যের অস্তিত্বই হারিয়ে যায়। এদিকে ইউরোপে ওয়ালিচার শাসক তৃতীয় ভ্লাদ দি ইম্পেলার খাজনা প্রদানে অস্বীকৃতি জানায়। পাশাপাশি সে বুলগেরিয়ায় আক্রমণ করে এবং প্রায় ২০,০০০-এর মতো তুর্কিকে হত্যা করে। এতে ক্ষুব্ধ হয়ে সুলতান মেহমেদ ১৪৬২ সালে ভ্লাদের বিরুদ্ধে ১,০০,০০০ সৈন্যের একটি শক্তিশালী বাহিনী নিয়ে অগ্রসর হন। ওয়ালাচিয়ানদের মাত্র ৩০,০০০ সৈন্য থাকায় অটোমানদের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধে তাদের অংশগ্রহণ সম্ভব ছিল না। তাই যুদ্ধের বেশিরভাগ সময়টাই তারা অ্যাম্বুশ করেই চালিয়ে যায়। শুরুতে ভ্লাদ যথাসম্ভব বাধা দেওয়ার চেষ্টা করে যেন অটোমানরা ভিটিনে অবতরণী করতে না পারে। তার তীরন্দাজেরা অনেক সৈন্যকে হত্যাও করে, তবে তাতে কাজ না হলে সে পিছু হটতে বাধ্য হয়। তার অটোমানরা অবশেষে তার রাজধানী টার্গোভিস্টের কাছেই তাদের শিবির স্থাপন করে। এ সময় ভ্লাদ মেহমেনের তাঁবু খুঁজতে ছদ্মবেশে সুলতানের সৈন্য শিবিরে প্রবেশ করেন। গভীর রাতে অটোমানদের দৃষ্টি আকর্ষণের জন্য সে তার অর্ধেক সেনাবাহিনী ব্যবহার করে একদিক থেকে অটোমানদের ক্যাম্পে আক্রমণ করে এবং বাকি অর্ধেক সৈন্যদের অন্যদিক থেকে দ্বিতীয়বার আক্রমণ করার নির্দেশ দেন। সৈন্যদের একটি ছোট দলকে তারা রাস্তা থেকে সরিয়ে এবার ভ্লাদ সুলতানকে হত্যার চেষ্টা করে, কিন্তু সুলতানের সৈন্যরা ওয়ালাচিয়ানের এই প্রচেষ্টা থামাতে সক্ষম হয়। এই যুদ্ধে ভ্লাদ প্রায় ৫,০০০ সৈন্য হারান। অটোমানরা যদিও তাদের ১০,০০০-এর মতো সৈন্য হারায়, তবুও পরিস্থিতি তখনও ভ্লাদের বিপক্ষেই ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে ব্লাইলার ধ্বংস প্রতিরোধে কিছুই করতে পারেনি। অটোমানরা একসময় পিছু হটে যায়। ভ্লাদ একসময় জন হুনিয়াদির ছেলে ম্যাথিয়াসের কাছে সাহায্য চায়, যে কিনা তখন হাঙ্গেরির রাজা ছিলেন, কিন্তু ম্যাথিয়ান উল্টো ভ্লাদকেই বন্দী করেন। এত ভালো সুযোগটা মেহমেদ ব্যবহার করতে ব্যর্থ হন, কারণ বসনিয়ার রাজা দ্বিতীয় স্টেফানো এই সময় খাজনা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ১৪৬৩ সালে অটোমানরা বসনিয়া দখল করে নিলে বসনিয়া তার স্বাধীনতা ফিরে পায়। আনাতোলিয়ার পরিস্থিতি ক্রমশই অস্থিতিশীল হয়ে উঠতে থাকে। অটোমানদের তাদের তুর্কি প্রতিনিধিদের মাধ্যমে আনাতোলিয়ান উপদ্বীপের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছিল, কিন্তু কোয়েনলু নামক আরেকটি তুর্কি রাজবংশ অটোমানদের পূর্ব দিকে ক্রমশই শক্তিশালী হয়ে উঠতে থাকে, যার প্রভাবে আশেপাশের অন্যান্য তুর্কি বেইলিক গোত্রগুলো বিদ্রোহ করার সাহস পেতে থাকে।
আক্কোইনুলু সুলতান উজুন হাসান কিছুটা উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি একটি শক্তিশালী মিত্র পাওয়ার উদ্দেশ্যে ট্রেভিজন্ডের সম্রাট কন্যাকে বিয়ে করেন। 1461 সালে তৈমুরের বিরুদ্ধে লড়াই করার সময় তিনি ট্রেভিজনকে খুব একটা সাহায্য করতে পারেননি, কিন্তু তার সাম্রাজ্যের পতন ছিল মেহমেদের সাথে তার শত্রুতার আরও একটি কারণ। উজুন হাসানের একটি বন্দর দরকার ছিল, যেটা তাকে ইউরোপের সাথে বাণিজ্য করতে সাহায্য করবে। তার বন্দর নির্মাণের জন্য আদর্শ ছিল কারামানিদের অঞ্চল। 1460-এর দশকের শেষের দিকে হাসান এবং মেহমেদ উভয়ই তাদের প্রার্থীদের বেলিকের সিংহাসনে বসানোর চেষ্টা করেন। 1471 সালে মেহমেদ বেলিকের নিয়ন্ত্রণ নিতে তার বাহিনী পাঠান। এ সময় উজুন হাসান ভেনিসের সাথে একটি চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী ইতালীয়রা তাকে গান পাউডার, অস্ত্র এবং অটোমানদের বিরুদ্ধে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেয়। 1472 সালে ভেনিসীয় নৌবাহিনী ইজমির আক্রমণ করে বসে। একই সময় আক্কোইনুলু সৈন্যরা কারমানিড অঞ্চলেও আক্রমণ চালায়। আক্কোইনুলুর নেতা ট্রেভিজন্ড এবং কারামানিড এলাকার দাবি জানিয়ে অটোমান আদালতে একটা চিঠি পাঠান, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। এদিকে ভেনিসিয়ানদের বারুদ এবং অস্ত্রের চালান উজুন হাসানের সৈন্যদের কাছে পৌঁছাতেই পারে না, কারণ এর আগেই অটোমান নৌবাহিনী তা জব্দ করে। এই ঘটনা ছিল আক্কোইনুলু বাহিনীর জন্য অত্যন্ত গুরুতর। উভয় পক্ষই 1 লাখ থেকে 1,50,000-এর মতো সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, কিন্তু অটোমানদের কাছে বন্দুক এবং কামান ছিল, যেখানে তাদের প্রতিপক্ষরা ছিল অতি সাদামাটা ট্র্যাডিশনাল তুর্কমান বাহিনী, যেমনটা ছিল তখন থেকে 4 শতাব্দী পূর্বের সেলজুক বাহিনী। মেহমেদের 20,000 শক্তিশালী ভ্যানগার্ড অবশেষে 1 আগস্ট 1473 তারিখে আক্কোইনুলু সেনাবাহিনীর মুখোমুখি হয়। উভয় বাহিনীর মাঝে ছিল কেবল ইউফ্রেটিস নদী। উজুন হাসানের বাহিনী নদী পার হয়ে অটোমানদের উপর আক্রমণ করেন। আক্রমণের এক পর্যায়ে আক্কোইনুলু বাহিনী পিছু হটে এবং অটোমানদের অশ্বারোহী বাহিনী সেতু অতিক্রম করে তাদের অনুসরণ করতে থাকে। অটোমান অশ্বারোহীরা নদীর ডান দিকে আসা মাত্রই আক্কোইনুলুদের ছোট্ট একটা ইউনিট ব্রিজটি ধ্বংস করে দিয়ে তাদের পেছন থেকে আক্রমণ করে। উজুন হাসানের বাকি যোদ্ধারাও ঘুরে দাঁড়ায় এবং অটোমান অশ্বারোহীদের আক্রমণ করে। উভয়মুখী এই আক্রমণে অটোমান অশ্বারোহী বাহিনী একেবারেই ভেঙে পড়ে এবং এই আক্রমণে অটোমানরা প্রায় 5,000 সৈন্য হারায়। উজুন হাসানের বাহিনী অটোমান ভ্যানগার্ডদেরকেও ধাওয়া করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। 10 দিন পর মেহমেদ তার বাকি সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হন। উভয় পক্ষেই এখন প্রায় 1 লাখ সৈন্য ছিল এবং ওটলুকবেলি নামক স্থানে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। অটোমানদের অশ্বারোহী বাহিনী ছিল জানিসারিদের সাথে কেন্দ্রে। অন্যদিকে আক্কোইনুলু সেনাবাহিনীর অশ্বারোহীরা 4টি বড় দল এবং একটি ছোট দলে বিভক্ত ছিল। অটোমানরা যেন যুদ্ধ ছেড়ে পালাতে না পারে, তাই এই ছোট্ট দলটিকে পশ্চিমে পাঠানো হয়। অবশেষে যুদ্ধ শুরু হয় এবং অটোমানরা তাদের ডান দিক থেকে আক্রমণ শুরু করে। উজুন হাসানের বাহিনী অটোমান অশ্বারোহীদের বাধা দেয় এবং তিনি তার ডান দিকের ইউনিটকে নির্দেশ দেন অটোমানদের বাম দিকে আক্রমণ করতে। তিনি তার রিজার্ভ সৈন্যদেরও প্রেরণ করেন অটোমানদের বাম পাশে আক্রমণ চালাতে। ফলে অটোমান সিপাহীরা ব্যাপক চাপের মুখে পড়ে, কিন্তু শীঘ্রই মেহমেদ কেন্দ্র থেকে তার জেনিসারিদের একটা অংশ পাঠিয়ে তার বাম দিকের ভাগকে শক্তিশালী করেন। উজুন হাসান এই সুযোগটা ব্যবহার করেন। যেহেতু অটোমান কেন্দ্র এখন দুর্বল, তাই তার প্রধান দলকে দিয়ে অটোমানদের কেন্দ্রে আক্রমণ করেন, কিন্তু তার অশ্বারোহী বাহিনী অটোমানদের আর্টিলারি এবং গান পাউডার ইউনিটের পাল্টা আক্রমণে প্রায় ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে কি ঘটেছিল সে সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ দাবি করেন যে উজুন হাসান আতঙ্কে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। তবে যাই হোক না কেন, আক্কোইনুলুদের প্রধান বাহিনী ধ্বংস হওয়ার পর অটোমানদের কেন্দ্র তাদের বাকি ফ্ল্যাঙ্কগুলোকে শত্রুদের আক্রমণ রুখতে সাহায্য করে। অটোমানরা একটি সুস্পষ্ট বিজয় লাভ করে, যেখানে মাত্র কয়েক হাজার সৈন্য হারায় তারা। অন্যদিকে আক্কোইনুলুদের হতাহতের সংখ্যা ছিল প্রায় 25,000। অটলুক বেলির এই বিজয় আনাতোলিয়ার উপর অটোমানদের শাসনকে আরও দৃঢ় করে এবং পরবর্তী 4 দশক আর কোনো শক্তি পূর্ব দিকে অটোমানদের প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করে না। এবার অটোমানদের পুনরায় ইউরোপে আক্রমণের পথে আর কোনো বাধা থাকে না।